সারা দেশে শুরু হলো এসএসসি পরীক্ষা ও সমমানের পরীক্ষা। এবছর মোট পরীক্ষার্থী 18,57,344। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হলেও পথের ভোগান্তি এড়াতে অনেকেই কেন্দ্রে পৌঁছায় 2 থেকে 3 ঘন্টা আগে। বাংলা প্রথম পত্রের মাধ্যমে সারা দেশে শুরু হলো এসএসসি পরীক্ষা। আর দাখিল পরীক্ষা শুরু হয়েছে কুরআন মাজিদ ও তাজভিদ বিষয় দিয়ে। তত্ত্বীয় পরীক্ষা চলবে 20 মে পর্যন্ত। এরপর 7 থেকে 14 জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা হবে। নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে প্রথমবারের মতো কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। প্রথম বোর্ড পরীক্ষা হওয়ায় অনেক শিক্ষার্থীর মাঝেই কাজ করছে আনন্দ ও উত্তেজনা। একই সাথে আছে কিছুটা ভয় ও চাপ। কেন্দ্রের বাইরে অপেক্ষা করছেন অভিভাবকরা। যেহেতু প্রথম পরীক্ষা এই জন্য একটু নার্ভাস ফিল হচ্ছে, এছাড়া আর কোনো ফিলিংস আপাতত হচ্ছে না। আমার প্রিপারেশন ভালো, বাকি সবার জন্য দোয়া করতেছি। সবার প্রিপারেশন অনেক ভালো চলতেছে। আমাদের সবার মধ্যে কনফিডেন্স আছে যে আমরা সবাই ভালো পারবো। সারা দেশে শুরু হলো এসএসসি পরীক্ষা ও সমমানের পরীক্ষা। এই বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব রাজধানীর আইডিয়াল মতিঝিল স্কুল অ্যান্ড কলেজে আছেন মনিরুল সোহাগ। সোহাগ, পরীক্ষা তো শুরু হয়ে গেল, পরিবেশ কেমন দেখছেন জানাবেন। আপনি জানেন যে আসলে ঠিক 10টায় আসলে পরীক্ষা শুরু হয়েছে এবং এবছর মূলত 8:30 থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ পেয়েছে শিক্ষার্থীরা, যেটি আসলে যানজট এবং অন্যান্য পরিস্থিতির কারণে যাতে কেন্দ্রে বা শ্রেণী পরীক্ষা কক্ষে পৌঁছাতে যাতে সময় নষ্ট কম হয় এবং যাদের আসনগুলো খুঁজে পেতে অনেক সময় লেগে যায়, সেই জটিলতা থেকে যাতে বের হতে পারে, এজন্য মূলত আসলে এই পরিস্থিতি। এবং আমরা দেখেছি যে 8:30টায় প্রবেশের সময় দেয়া হলেও তার আগে থেকেই কিন্তু কেন্দ্রের সামনে আমরা শিক্ষার্থীদের উপস্থিতি দেখতে পেয়েছি এবং ঠিক 8:30টায় কেন্দ্রে প্রবেশের অনুমতি মিললে তখন কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা প্রবেশ করেছে এবং অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন কেন্দ্রগুলোর সামনে এবং তাদের প্রত্যাশা যে তাদের সন্তান যারা পরীক্ষায় অংশ নিয়েছেন তারা ভালো ফলাফল করবে। তবে এই যারা পরীক্ষার্থী তারা এর আগে পিএসসি পরীক্ষা দিতে পারেননি, 8ম শ্রেণীতে তাদের পরীক্ষা নিয়ে জটিলতা ছিল এবং সবশেষ 9ম শ্রেণী পরে তাদের সিলেবাসেও কিন্তু পরিবর্তন হয় 10ম শ্রেণীর, অর্থাৎ সেই পরিবর্তনের কারণে সংক্ষিপ্ত সিলেবাসে যে পরীক্ষা, তারপরও প্রত্যাশা সবারই যাতে তাদের সন্তানরা ভালো করবে হয়তো। এবং পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রণালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সবাই কিন্তু নানা ধরনের উদ্যোগ নিয়েছেন। বিশেষত পরীক্ষা কক্ষগুলোতে রয়েছে সিসিটিভি ক্যামেরা, যাতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা যায় পরীক্ষার হলের যে পরিবেশ সেটি, এবং কোনোভাবে যাতে কেউ নকল অবলম্বন করতে না পারে সেই বিষয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কড়াকড়ি ব্যবস্থাপনা রয়েছে এবং বেশ কিছু নতুন নিয়মও কিন্তু চালু করা হয়েছে এই পরীক্ষাকে কেন্দ্র করে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত সারা দেশে সুষ্ঠুভাবে এই পরীক্ষা শুরু হলো। নিশ্চয়ই পরীক্ষা শেষ হলে তখন হয়তো এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানা যাবে। তো এই ছিল রাজধানীর এই এলাকা থেকে এই মুহূর্তের খবর। সোহাগ, ধন্যবাদ আপনাকে। এদিকে আমাদের রাজশাহী থেকে যুক্ত আছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, পরীক্ষার ব্যবস্থার কেন্দ্রের অবস্থা কেমন দেখছেন আর পরিবেশের বিষয়গুলো কেমন দেখছেন জানাবেন। সুনন্দা, কেন্দ্রের অবস্থা বেশ ভালো। এখানে বাইরের কোনো সমস্যা দেখছি না এবং শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে তাদের ক্লাসরুমে ঢুকেছেন এবং তারা পরীক্ষার হলে বসেছেন। পরীক্ষা শুরু হয়েছে এবং জানিয়ে রাখছি সারা দেশের মতো রাজশাহী বিভাগের যে রাজশাহী শিক্ষা বোর্ডটি রয়েছে, এই শিক্ষা বোর্ডের 274টি কেন্দ্রে আজকে পরীক্ষা গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে 2709টি শিক্ষা প্রতিষ্ঠানের 1,77,709 জন পরীক্ষার্থী আজকের পরীক্ষায় অংশ নিচ্ছে এবং আজকে যেহেতু বাংলা প্রথম পত্র পরীক্ষা হচ্ছে, এই বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হচ্ছে এবং এই শিক্ষার্থীরা প্রত্যাশা করছে যে তারা হয়তো একটু ভালো ফলাফল করবে এবং এখানকার সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের জন্য শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ যথেষ্ট ব্যবস্থা নিয়েছে। প্রতিটা কেন্দ্রের মধ্যেই সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং মনিটরিং করা হচ্ছে যেন কোনরূপ বিশৃঙ্খলা বা কোনরূপ অসদুপায় অবলম্বন করতে না পারে শিক্ষার্থীরা। তো আমি আছি রাজশাহীর কলেজিয়েট সরকারি স্কুলে এবং এই স্কুলের হল সুপার আমাদের সঙ্গে রয়েছেন। একটু বলবেন আজকে যে পরীক্ষা নতুন, আগে তো পরীক্ষা হয়েছে, এবার নতুনত্ব কি আছে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য? আসসালামু আলাইকুম। আজকের পরীক্ষা এবং আগের বছরের পরীক্ষাগুলোর মধ্যে একটু মাত্রাগত অবশ্যই পার্থক্য আছে। যেমন নতুন সংযোজন যেটা লেটেস্ট, সেটা হচ্ছে যে প্রতিটা রুমে আমাদের সিসি ক্যামেরা সংযোজিত করা হয়েছে এবং প্রত্যেকটা স্টুডেন্ট সবাই সচেতন। তারা নিজ নিজ দক্ষতা অনুযায়ী, নিজ নিজ যোগ্যতা অনুযায়ী, নিজ নিজ প্রিপারেশন অনুযায়ী তারা পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং তারা অন্য কোনো কারোর উপর নির্ভর না করে তারা নিজেদের যোগ্যতা অনুযায়ী পরীক্ষা দিচ্ছে।
এই আশাই করছি আমরা। ধন্যবাদ। শুনছিলেন তিনি বলছিলেন যে এবার যেহেতু সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং শিক্ষার্থীরা নিজ নিজ যোগ্যতা অনুযায়ী পরীক্ষা দিচ্ছে বলে তিনি বলছিলেন। সুনন্দা, এই ছিল এখনকার মতো। সৌরভ, ধন্যবাদ আপনাকে। জ্বালানি তেলের দাম বাড়ার পরও রাজধানীর পাম্পগুলোতে যানবাহন চালকদের দুর্ভোগ ও ভোগান্তি কমেনি। ঘন্টার পর ঘন্টা তেলের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। রাজধানীর যে কয়টি পাম্প খোলা আছে সেগুলোতে সকাল থেকে তেলের জন্য যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। এদিকে বাড়তি দাম, অন্যদিকে দীর্ঘ তেলের জন্য অপেক্ষায় দুর্ভোগ আরও বেড়েছে গাড়ির মালিক ও চালকদের। তারা বলছেন সন্ধ্যার পরপরই বন্ধ করে দেওয়া হয় তেলের পাম্পগুলো। বেলা 12টার পর খুলে দেওয়া হয় কিছু পাম্প। তাদের অভিযোগ, সরবরাহ বাড়ানোর কথা বলা হলেও এখনও সীমিত পরিসরে তেল পাচ্ছেন তারা। এদিকে তেলের পাম্পের আশপাশে দীর্ঘ লাইনের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। মহাখালী ফ্লাইওভারও হিন্দু সিরিয়াল দিয়ে আইসি, পরে এই তোমার আসতে আসতে 3.5 ঘন্টা লাগছে, প্রায় 4 ঘন্টা। রাত 4টা বাজে আইসি, এই আন পর্যন্ত তেল লইতে পেলাম যাবে, তেল লম রাত 1:30টার সময় আসছি, শাইনি কলেজের সামনে রাত 1:30টায় এই পর্যন্ত আছি। জ্বালানি পরিস্থিতির খবর জানতে রাজধানীর পরিবার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, জ্বালানি সরবরাহ দাম বাড়ানো তো হয়েছে, এখন পাম্পের চিত্র কেমন দেখছেন জানাবেন। সকালের পরে কিন্তু রাজধানীর অধিকাংশ পাম্প কিন্তু বন্ধ থাকে, হাতে গোনা কয়েকটা পাম্প খোলা থাকে। আর আমরা যেমনটি দেখেছি বিজয় সরণির যে ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদ গেটে একটা পাম্প খোলা রয়েছে, এছাড়া কিন্তু অধিকাংশ পাম্পই কিন্তু বন্ধ থাকছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর পরিবাগ মেঘনা ফিলিং স্টেশনে। এখানে আজকে কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু এখানে তেল কিন্তু আসলে পর্যাপ্ত আসলে তেল দেওয়া হচ্ছে না। মূলত বিশেষ করে যাদের মোটরসাইকেল যারা আছে, যাদের ফুয়েল পাস আছে তাদেরকে 1200 টাকার করে তেল দেওয়া হচ্ছে, আর যাদের ফুয়েল পাস নাই অন্যান্য দিন তাদেরকে তেল দেওয়া হলো, আজকে কিন্তু তাদেরকে কোনো তেল দেওয়া হচ্ছে না। আর গাড়িগুলোকেও দেওয়া হচ্ছে 1200 টাকা করে তেল দেওয়া হচ্ছে। এখানে এখন পর্যন্ত যে মজুদ আছে মেঘনা ফিলিং স্টেশনটিতে, যে মজুদ অকটেন আছে 15,700 লিটার, আর পেট্রোল আছে 7,600 লিটার মজুদ আছে এই পর্যন্ত। তো তারা যেমনটি বলছিলেন কর্তৃপক্ষ পাম্প, যে তাদের যে সরবরাহ কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার যে সরবরাহ বাড়ানোর কথা বলা হলো, যে পাম্পগুলোকে বলা হলো, কিন্তু তারা কিন্তু তাদের আগের মতো সরবরাহ কিন্তু ওইভাবে তাদেরকে করছে না। তারা কিন্তু তাদের চাহিদা মতো তেল পাচ্ছে না পর্যাপ্ত। সেই কারণে কিন্তু তারাও কিন্তু আসলে গ্রাহকদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তারাও কিন্তু আসলে তেল দিতে পারছে না। সরকার বারবার বলছে যে আসলে তেলেরও কিন্তু পর্যাপ্ত মজুদ আছে, সরবরাহ ঘাটতি নাই, সরবরাহ পর্যাপ্ত করা হচ্ছে প্রত্যেকটা পাম্পগুলো। কিন্তু আমরা আসলে দেখছি যে সকালের পর থেকে কিন্তু অধিকাংশ পাম্পে কিন্তু বন্ধ, আর বন্ধ থাকার কারণে কিন্তু যে কয়েকটা পাম্প খোলা আছে সেগুলোতে কিন্তু দীর্ঘ লাইন, অনেক ভোগান্তি গ্রাহকরা এখনও কিন্তু আসলে তারা বিস্মিত যে আসলে সরকারের পক্ষ থেকে বারবার বলা হলো তারা কিন্তু তাদের চাহিদা মতো আসলে কোনো কিছু পাচ্ছে না, নানা ভোগান্তি তো রয়েছেই। আমরা একটু কথা বলবো, আপনি কখন থেকে এখানে অপেক্ষা করছেন? ভোর 6:30। কি অবস্থা, স্বাভাবিক ভোগান্তি কেমন আপনারা? আর কোথায় কোথায় গিয়েছেন তেলের জন্য, পাচ্ছেন কিনা? না, আজকে এখানে আসছি, 6:30টায় এসে পিজির সামনে লাইন পাইছি, তো 8টা থেকে তেল দেওয়া শুরু করছে, এখন পাম্প এসে পৌঁছেছে আর। ধন্যবাদ। কিন্তু তেলকে তারা কিন্তু বেশ অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আসলে রাজধানীর যে বিভিন্ন পাম্পগুলো আছে সেই পাম্পগুলোতে তারা কিন্তু ঘুরে ঘুরে কিন্তু দেখেছেন, কিন্তু তারা কিন্তু অধিকাংশ পাম্পে কিন্তু বন্ধ। যে কয়েকটা পাম্প আছে সেখানে কিন্তু শত শত মোটরসাইকেল, ট্রাক, লরি, কাভার্ড ভ্যান, মাইক্রোবাস, প্রাইভেট কার সহ দীর্ঘ লাইন কিন্তু রয়েছে, ভোগান্তি কিন্তু রয়েছে। এই ছিল রাজধানীর পরিবার থেকে এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি। অজিত, ধন্যবাদ আপনাকে। দোকান নিত্য পণ্যে ঠাসা, কিন্তু দাম সাধারণের নাগালের বাইরে। চড়া দামের জন্য বিক্রেতার অজুহাতের নেই কমতি। আমদানিকারক, সরবরাহকারী, পাইকারি বিক্রেতা থেকে খুচরা বিক্রেতা পর্যন্ত নানামুখী সিন্ডিকেটের কষাঘাতে পিষ্ট অসহায় ভোক্তা। সরকার আসে, সরকার যায়, কিন্তু সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি থেকে যায় কেবল দায়িত্বশীলদের বুলিতেই। হিউজ তেল আছে কিন্তু ওনারা দিচ্ছে না, ইচ্ছাকৃতভাবে তেল অফ করে রাখছে। পিআইপি গাড়ি ঢুকছে, ওদের সুপারিশের গাড়ি ঢুকছে, ওদের টাকা গাড়ি ঢুকাচ্ছে, ওদিক দিয়ে ফুল ট্যাঙ্কি করে দিচ্ছে, আর আমাদেরকে ভোগান্তি। সরকারের তো তেল আছে পর্যাপ্ত পরিমাণ, কেন আনতেছো না, কেন দিতেছো না জনগণকে? এটা অবশ্যই সিন্ডিকেটের ব্যাপার আছে। সরকারের দাবি পণ্যের ঘাটতি নেই, কিন্তু বাজারে সে দাবির সত্যতা মেলে না। জ্বালানি তেল থেকে শুরু করে ভোজ্য তেল, চাল, ডাল,
ডিম। যেখানেই সংকট সেখানে কাজ করে অদৃশ্য হাত বা সিন্ডিকেট। এতে প্রশ্ন জাগে, দেশের বাজার কার নিয়ন্ত্রণে? আওয়ামী লীগ আমলে হয়তো এই প্রশ্নের উত্তর সহজে মিলত, কারণ ভোজ্য তেল, ডাল, চিনিসহ আমদানি পণ্যের নিয়ন্ত্রণ ছিল গুটি কয়েক শিল্প গ্রুপের হাতে, যাদের ইচ্ছেতেই নির্ধারিত হতো পণ্যের দর। কিন্তু গণঅভ্যুত্থানের পর বিতর্কিতরা পালিয়ে গেলেও বাজারে সক্রিয় ছিল সিন্ডিকেট। নির্দলীয় সরকারের দায়িত্বশীলরা ঘোষণা দিয়েও তা ভাঙতে না পেরে অসহায়ত্বের কথাই বলে গেছেন। শর্ট করে কিন্তু একটা কথা, ডোন্ট রক দ্য বোট, নৌকা একেবারে নাড়িয়ে দিবেন না, আমিও পড়ে যাবো, আপনার সবাই পড়ে যাবে। আমরা আস্তে আস্তে করে অ্যাডভান্টেজ করে নিচ্ছি, আমরা একেবারে যে জানি না তা না, আমরা নেবো। এখানে আপনাদের সহযোগিতা, আপনারা যদি বলেন হয় নাই কিছু, আমি নাম বলবো না, কয়েকদিন আগে শুনলাম এই 1 মাসে আমি মরতেও সন্তুষ্ট নাই বলেছেন। বাবা 1 মাস যাও, আমি নাম বলবো না। ক্ষমতার পালা বদলে আবারও নির্বাচিত সরকার দায়িত্বে, কিন্তু তারাও এখন বাজার অস্থিতিশীলতার জন্য দুষছেন সেই সিন্ডিকেটকেই। কোন সিন্ডিকেটের অধীনে বাজার নিয়ন্ত্রিত হয়, এই কথা, এই স্মৃতি বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ আমরা বিদায় দেব। বাণিজ্য মন্ত্রীর এমন হুঁশিয়ারি আদতেও কি বাস্তবায়ন সম্ভব? এই ব্যবসায়ী যারা আছে তারা ব্যাংক তাদের নিয়ন্ত্রণে, এবং ইভেন আপনাদের মিডিয়াও কিন্তু তাদের কাছে। আপনি দেখবেন যে প্রত্যেকটা মিডিয়ার মালিক কিন্তু এরকম কর্পোরেট গ্রুপ। এই 4-5টা কোম্পানি যখন এটা তাদের হাতে চলে যায়, তখন এরা কিন্তু সেই বাজারটাকে নিয়ন্ত্রণ করতে পারে। এবং আমাদের প্রাইভেট সেক্টর কিন্তু টোটাল আমার জিডিপির তাদের কন্ট্রিবিউশন কিন্তু 82%। আর টিআইবির নির্বাহী পরিচালক জানান, কেবল কথার ফুলঝুরিতে বাজার সিন্ডিকেট ভাঙা সম্ভব না। সিন্ডিকেটের যে প্রভাব, সেটা নিয়ন্ত্রণের মূল দায়িত্ব যাদের উপরে, তারাই তাদের ভূমিকাটা পালন করতে ব্যর্থতার পরিচয় দেয় ধারাবাহিকভাবে। আর অতীতেও তাই হয়েছে এবং এখনো পর্যন্ত আমরা তাই দেখতে পাচ্ছি। তার একটা অন্যতম কারণ হচ্ছে যারা সিন্ডিকেটের মূল হোতা তারা খুব প্রভাবশালী, তাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষমতাসীনদের সাথে যারা ক্ষমতার অধিকারী তাদের সাথে যোগ সাজস থাকে, সব সম্পর্ক থাকে, যার ফলে যারা নিয়ন্ত্রণকারী তারাই কিন্তু সিন্ডিকেটের সুরক্ষাকারী সুবিধাভোগী লাভবান হয়ে যান, যার ফলে এটা একটা ধারাবাহিকভাবে চলতে থাকে। নিত্যপণ্যের বাজার কারসাজি মুক্ত রাখতে পণ্যের আমদানি ও সরবরাহ ব্যবস্থায় তথ্য প্রযুক্তির ব্যবহার করে সার্বক্ষণিক নজরদারি ও চাহিদা অনুযায়ী যোগান নিশ্চিত করার পরামর্শ বিশ্লেষকদের। রিফাত হোসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। মনোনয়নপত্র জমা দিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে যাচ্ছেন প্রার্থীসহ দলীয় প্রতিনিধিরা। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়রা ফারুকী। হুমায়রা, সংরক্ষিত নারী আসনে এ পর্যন্ত কতটি মনোনয়ন জমা পড়ল জানাবেন? আজ সকাল থেকেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধি আছেন, যারা প্রার্থী আছেন সংরক্ষিত নারী আসনের, তারা কিন্তু নির্বাচন কমিশনে আসতে শুরু করেছেন। ঠিক 9:30টার দিকে আমি যেটি দেখেছি যে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের যারা আছেন, যে 13 জন, তারা কিন্তু একসাথেই নির্বাচন কমিশনে এসেছেন এবং কিছুক্ষণ আগে তারা নির্বাচন কমিশনের যে সভাকক্ষ 520 নম্বর কক্ষ, সেখানে কিন্তু রিটার্নিং অফিসারের সাথে একটা আনুষ্ঠানিক বৈঠকে বসেছেন এবং সেখানে তারা তাদের কাগজপত্র সহ বিভিন্ন যে তথ্যগুলো, সেগুলো শেষ দিন যেহেতু আজ মনোনয়নপত্র জমা দেওয়ার, তো তারা সেগুলো যাচাই বাছাই করে নিচ্ছেন, দেখে নিচ্ছেন নতুন কোনো কাগজপত্র ঘাটতি আছে কিনা বা কিছু, সেই বিষয়গুলো যাচাই বাছাই করে তারা আজ কিছুক্ষণের মধ্যেই তারা জমা দিবেন। এবং 10টার কিছু পরে বিএনপির যারা আছেন তারা কিন্তু এখানে আসার কথা। তো এখন পর্যন্ত 13 জন জমা দিয়েছেন যারা জামাত জোটের, আর বিএনপির যারা তারা এখনও আসেননি, কিছুক্ষণ পরে তারা আসার কথা। এবং আরেকটি বিষয়, সেটি হচ্ছে তফসিল অনুযায়ী আজ যেহেতু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং কাল এবং পরশু কিন্তু যেটি হবে যে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন, এবং যদি যাচাই বাছাই কারোটা বাদ পড়ে সেক্ষেত্রে 26শে এপ্রিল তিনি আপিল আবেদন করতে পারবেন এবং আপিল নিষ্পত্তির জন্য 27 এবং 28 এপ্রিল তফসিলে দিন ধার্য করা আছে। এবং প্রার্থিতা প্রত্যাহারের যে সময়টি সেটি হচ্ছে 29শে এপ্রিল এবং প্রতীক বরাদ্দ করা হবে 30 এপ্রিল, আর ভোট গ্রহণ করা হবে 12ই মে। তো এখন বাকি যারা আসবেন মনোনয়নপত্র তারা জমা দিবেন এবং পরবর্তীতে বিষয়গুলো এবং জামাতের একটি ব্রিফিং হওয়ার কথা আছে। ব্রিফিংয়ের পরে আমি বাকি তথ্যগুলো আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেব। সুনন্দা।
হুমায়রা, ধন্যবাদ আপনাকে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রাণকেন্দ্র জিয়াখাল একসময় কৃষি সেচ ও বর্ষায় পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ উৎস হলেও দীর্ঘদিনের অবহেলায় খালটি দখল ও ময়লা আবর্জনার স্তূপের কারণে বিপন্ন। কৃষকরা বলছেন পানির অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল উৎপাদন। কৃষিখাত রক্ষায় দ্রুত জিয়াখাল পুনঃখননের দাবি জানান তারা। শায়েস্তাগঞ্জ পৌরসভার লেঞ্জাপাড়া, দাউদনগর, নিজগাঁও ও কুতুবের চকসহ আশপাশের গ্রাম ঘেঁষে প্রবাহিত জিয়াখাল একসময় কৃষি জমির সেচ এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনের প্রধান উৎস ছিল। 1980 সালে খালটির খনন কাজ উদ্বোধন করেছিলেন তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই থেকে স্থানীয়দের কাছে খালটি জিয়াখাল নামে পরিচিত। খননের মূল উদ্দেশ্য ছিল বর্ষা ও শুষ্ক মৌসুমে সঠিকভাবে পানি ব্যবহার ও পরিচালনা করা। গত 4 দশকে পুনঃখনন ও পরিচ্ছন্নতার অভাবে খালটির জল প্রবাহ কমে যাওয়ায় বিপাকে সেচ ব্যবস্থা। বর্ষা মৌসুমে প্লাবিত হয় ফসলের জমি। এটার মধ্যে আগে আমরা কয়েক গ্রাম মিললাম মাছ টাছ মারছি, এরপরে ধান ক্ষেত করছি, এটা পানি থাকতো। এটা বরাটের কারণে আমরা বাড়ি ঘরেও কি পানি উঠে। এটা আবার খনন করা হয় তাহলে আমাদের কৃষক যারা আছে তারা উপকৃত হইব। আমরা অসুবিধা হয়, পানির লাই অসুবিধা হয়, খসা কিছু করতে পারি না। জিয়াখাল পুনঃখননের প্রস্তাব ইতিমধ্যেই মন্ত্রণালয়ে পাঠিয়েছে উপজেলা প্রশাসন। চূড়ান্ত অনুমোদন ও বরাদ্দ পাওয়ার পর খাল খনন কাজ শুরু হবে। জিয়াখালের বিষয়ে যেটা বলছেন আপনার, আমাদের শায়েস্তাগঞ্জ পৌরসভার মাঝে অবস্থিত। পৌরসভা থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তথ্য চেয়েছিল, আমরা পৌরসভা থেকে এটা তথ্য পাঠিয়েছি অলরেডি, এবং এটার ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে। এইখানে বরাদ্দ আসা সাপেক্ষে আমরা ইনশাআল্লাহ এই খালের কাজটাও শুরু করে দিতে পারবো খুব দ্রুতই। দ্রুত খালটি পুনঃখনন ও পরিচ্ছন্নতার উদ্যোগ নিলে জমিতে সেচের জন্য কৃষক সুবিধা পাবেন। ডিবিসি নিউজ ডেস্ক। কাওয়াল জাতীয় উদ্যান রাজধানীর খুব কাছে। এই প্রাকৃতিক বন একসময় ছিল সৌন্দর্যের আধার। ঘন অরণ্যের শীতল ছায়া আর নির্মল বাতাসের জন্য মানুষ ছুটে যেত এই বনের কাছে। দিনের পর দিন অযত্ন অবহেলায় শ্রী হারিয়েছে এই উদ্যান। আগের রূপে ফিরিয়ে আনার দাবি সবার। পাখির কলতান আর নির্মল বাতাসের সমারোহ ছিল ঘন সবুজ বন ভাওয়াল জাতীয় উদ্যান। তখন দর্শনার্থীদের ভিড়ে মুখর থাকত এই উদ্যান। রাজধানীর কাছাকাছি হওয়ায় প্রতিদিনই পরিবার পরিজন নিয়ে বেড়াতে যেতেন শত শত মানুষ। কিন্তু এখন সেই চিত্র অনেকটাই ভিন্ন। অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে উদ্যানের বিভিন্ন অবকাঠামো হয়ে পড়েছে জরাজীর্ণ। ভেঙে গেছে বসার বেঞ্চ, নষ্ট হয়ে গেছে বিশ্রামাগার, আর টয়লেটগুলো পরিণত হয়েছে অস্বাস্থ্যকর স্থানে। শুধু অব্যবস্থাপনাই নয়, দেখা দিয়েছে মারাত্মক নিরাপত্তা ঝুঁকিও। অবাধ প্রবেশ ও মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যের কাছে অসহায় সাধারণ মানুষ ও বন বিভাগ। জনবল কম থাকাতে পানি দেওয়া লাগে, রেস্টুরেন্টগুলো পরিষ্কার করা লাগে, আবার এই দূরে বিলে যাওয়া লাগে, আগুন লাগলে যাওয়া লাগে, কয়টা মাত্র লোক, আবার এই লোকজন যদি জায়গায় সেট থাকতো তাইলে এত সমস্যা। এখন আরো কি করে বা টিকিট কেটে পোলাপান ঢুকিয়ে দিক সেদিক দু একটা ছেলে মেয়ে থাকলে হ্যাঁ আবার যাইয়া ঠেকা লইয়া কয় কি লইয়া বাড়ি। দ্রুত সংস্কার ও নিরাপত্তা জোরদার না করলে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র তার আকর্ষণ পুরোপুরি হারিয়ে ফেলবে বলে মনে করছেন দর্শনার্থীরা। জায়গাটা দিন দিন দেখা যাচ্ছে যে এতটুকু লোক আসে না, মানে জায়গাটা আগে যেরকম উপভোগ করতো ওই রকম ভাবে উপভোগ এখন করতে পারতেছে না। সেফটির ব্যাপার স্যাপার আছে, ছিনতাইকারী যাতে না আমাদের কোনো প্রভাব ফেলতে পারে, সরকারের প্রতি আমাদের একটি দৃষ্টি আকর্ষণ রাখতে হবে আমাদের প্রতি। পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করে কার্যকর ব্যবস্থার কথা বলছেন জেলা প্রশাসক। জনবল সংকট, সিকিউরিটি বৃদ্ধি করা, নান্দনিকতা ফেরত আনা, মানুষের যাবার উপযোগী পরিবেশ তৈরি করে দেয়া এবং জাতীয় উদ্যান হিসেবে আমাদের ব্যবহার করার মতো একটা চমৎকার সুন্দর একটা কনজেনিয়াল এনভায়রনমেন্ট তৈরি করা, এইসব বিষয় নিয়ে আমরা কাজ করছি। রাজধানীর খুব কাছে এমন এক বনভূমি যেন হারিয়ে না যায়, যত্নে যেন ঠিক থাকে এই উদ্যান, এমনই চাওয়া সবার। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। গাইবান্ধার সুন্দরগঞ্জ সদর ও ফুলছড়ি চরাঞ্চল এখন কেবল বালুচর নয়, উঁকি দিচ্ছে নতুন এক সম্ভাবনা। দারিদ্র্যের সঙ্গে লড়াই করা পরিবারগুলো ভাগ্য বদলে দিচ্ছে ভেড়া। চরাঞ্চলের অর্থনীতিতে এসেছে বড় পরিবর্তন। গাইবান্ধার সুন্দরগঞ্জ সদর ফুলছড়ি উপজেলার বিশাল চরাঞ্চলে জেগে উঠেছে অসংখ্য চর। এসব চরের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে প্রাকৃতিক ঘাস। এই চরগুলো ঘিরেই এখন নতুন স্বপ্ন বুনছেন দীর্ঘদিনের অভাবের সাথে লড়াই করা মানুষগুলো। তাদের কাছে প্রিয় হয়ে উঠেছে ভেড়া পালন।
ঘরের আঙিনায় বা বাঁশকাঠের ছোট ঘরেই সহজে পালন করা যায় ভেড়া। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, মৃত্যুর হারও কম। চরাঞ্চলের প্রাকৃতিক ঘাসই তাদের প্রধান খাদ্য হওয়ায় নেই বাড়তি খরচ। সকালে ছাড়ি দেই, সারাদিন খায়, বিকালে চলে আসে, বাড়তি কোনো খাবার লাগে না। আমরা আগে কিছুই আসছিল না, আমরা গরিব আসছিলাম, আমরা নদী এলাকার ভাঙ্গে গরিব, কিছু নাই। আঙ্গুর অসহায় দেহে এই ভেড়াগুলো দিছি। বেড়ার থেকে মেলা উপকার, ধরেন যে 1টা থেকে 5টা হয়েছি, 5টা বেড়া আমরা পাস করবো আর আইনত বাঙ্গেরে বেচাকিনি করবো। চরবাসীর এই সম্ভাবনা আরো সুদৃঢ় করতে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। এই ভেড়া এবং অন্যান্য প্রাণী এটা লালন পালনের মাধ্যমে তারা আর্থিকভাবে লাভবান হবে এবং যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে তাদের যাতে সহজ হয় এই বিষয় নিয়ে ফ্রেন্ডশিপ বাংলাদেশ কাজ করে যাচ্ছে। সরকারি সহযোগিতা পেলে চরাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে এই ভেড়ার খামারগুলো, বলছেন সুবিধাবঞ্চিত মানুষগুলো। ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হচ্ছে আজ। এই মেয়াদ বাড়ানোর সম্ভাবনা ক্ষীণ জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীতে অবরোধ থাকবে জানান তিনি। এদিকে ইরান বলছে হুমকির মুখে কোনো আলোচনা হবে না, পাল্টা হামলার জন্য প্রস্তুত তেহরানও। হামলা পাল্টা হামলার মধ্যে মধ্যপ্রাচ্য যখন টালমাটাল, তার প্রভাব যখন পড়েছে গোটা দুনিয়ায়, তখন 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। চলে চুক্তি নিয়ে আলোচনা ও শান্তির অন্বেষণ। সেই যুদ্ধবিরতির সময় ফুরিয়ে যাচ্ছে আজ। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, ব্লুমবার্গকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প জানান, সুনির্দিষ্ট চুক্তি না হলে আবারও শুরু হবে সামরিক হামলা। চুক্তি নিয়ে কোনো তাড়াহুড়ো করতে রাজি নন বলেও জানান তিনি। অন্যদিকে ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত ইরানের উপর থেকে অবরোধ তুলবে না ওয়াশিংটন। এর ফলে ইরান প্রতিদিন প্রায় $50 কোটি ক্ষতির মুখে পড়ছে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে হুমকি কিংবা চাপের মুখে কোনো আলোচনায় বসবে না বলে স্পষ্ট জানিয়েছে ইরানের শীর্ষ নেতৃত্ব। একই সঙ্গে আলোচনায় ব্যর্থ হলে নতুন সামরিক সক্ষমতা প্রকাশের প্রস্তুতির ইঙ্গিতও দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের প্রতি পুরনো গভীর অবিশ্বাস এখনো আছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে প্রতিশ্রুতি রক্ষা হলে সংলাপ সম্ভব, কিন্তু কোনো চাপের কাছে ইরান নত হবে না বলেও এক্সে দেয়া বার্তায় জানান তিনি। ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে বলেন, ডোনাল্ড ট্রাম্প অবরোধ আরোপ এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে রূপ দিতে চাইছেন। অন্যদিকে অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী অতিক্রম করছে ইরানের পতাকাবাহী জাহাজ সুজা 2 নামের এই জাহাজটি হরমুজ প্রণালী পার হওয়ার খবর দিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। দক্ষিণ লেবাননের নাবাতিহ শহর সাম্প্রতিক সংঘাতের পর যেন এক ধ্বংসস্তূপ। বিস্তীর্ণ এলাকা জুড়ে চোখে পড়ে ভাঙাচোরা ঘরবাড়ি, ক্ষতবিক্ষত অবকাঠামো আর যুদ্ধের স্পষ্ট চিহ্ন। তবুও থেমে নেই জীবন। বাস্তুচ্যুত বহু মানুষ ধীরে ধীরে ফিরছেন নিজেদের ভিটে মাটিতে, খুঁজে নিচ্ছেন হারানো স্মৃতি আর বেঁচে থাকার নতুন পথ। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাস্তুচ্যুত বাসিন্দারা ধীরে ধীরে নিজ এলাকায় ফিরছেন। যুদ্ধের তাণ্ডবে বিধ্বস্ত ঘরবাড়ি দেখে অনেকেই শোকাহত হলেও তারা নতুন করে জীবন গড়ে তোলার দৃঢ় সংকল্প নিয়েছেন। 3 সন্তানের জননী দারিন হামজা যুদ্ধবিরতির পর ফিরে এসেছেন তার বিধ্বস্ত ঘরে। ইসরায়েলি হামলার সময় তিনি স্বামী ও সন্তানদের নিয়ে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। তেল আবিবের হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তারা। হামলার সময় বাড়ির ভেতরেই ছিলেন এবং পরে আশ্রয় নেন বৈরুতে। ওই ভবনগুলোতে সাধারণ মানুষই ছিল। রকেটটি হঠাৎ করেই পড়েছে, কোনো সতর্কতা ছাড়াই। মনে হলো যেন ঝড় আমাদের বাড়িতে আঘাত করলো। প্রথমেই আমি বাচ্চাদের কথা ভাবলাম। আমি তাদের আলাদা আলাদা ঘর থেকে নিয়ে বের করলাম। আলহামদুলিল্লাহ, আমরা নিরাপদে বের হতে পেরেছি। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন, তবে প্রয়োজন হলে আবারও চলে যাওয়ার প্রস্তুতিও রাখছেন। আমি এখন গুছিয়ে নিচ্ছি। মনে হয় না আমি এখান থেকে চলে যাব, তবে আবারও যদি হামলা হয় তখন যাওয়ার জন্য প্রস্তুত থাকছি।
আরেক বাস্তুচ্যুত বাসিন্দা হুসেন কুহাই নিজের ধ্বংস হয়ে যাওয়া বাড়ি দেখেও আত্মবিশ্বাস নিয়ে জানান এই সবকিছুই আবার পুনর্গঠন সম্ভব। হামলার সময় আমরা ছিলাম অন্য এলাকায়। হামলায় আমার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এর ভেতরে পণ্য ছিল। আমরা বেঁচে গেছি শহীদদের ত্যাগের কারণে। সবকিছু আবার গড়ে তোলা যাবে। যুদ্ধবিরতির সাময়িক স্বস্তিতেও নাবাতিয়েবাসীর অনিশ্চয়তা কাটেনি। তবুও ধ্বংসস্তূপ সরিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে তারা এগিয়ে যাচ্ছেন প্রতিদিন। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। খাবার কি শুধু স্বাদ আর ঘ্রাণের মধ্যে সীমাবদ্ধ? লন্ডনের এক অভিনব রেস্তোরাঁ বলছে একদমই নয়। এখানে খাবার মানে এক মাল্টি সেন্সরি অভিজ্ঞতা, যেখানে আলো, শব্দ, সুগন্ধ আর ভিন্ন ধর্মীয় উপস্থাপনায় পঞ্চ ইন্দ্রিয় একসাথে জাগ্রত হয়। খাবারের টেবিলে বসে কানে হেডফোন, চোখের সামনে নানা রঙের আলোর খেলা, আর নাকে ভেসে আসছে অদ্ভুত সব সুগন্ধ। এটি সাধারণ কোনো রেস্তোরাঁ নয়, এটি কিচেন থিওরি। শেফ ও ক্রিয়েটিভ ডিরেক্টর জোসেফ ইউসুফের তৈরি এই ডাইনিং স্টুডিওতে অতিথিদের শুধু খাবার পরিবেশন করা হয় না, বরং তাদের পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ে যাওয়া হয় এক অভিনব অভিজ্ঞতার ভেতর। Kitchen Theory is a multi-sensory design studio. We focus on কিচেন থিওরি মূলত একটি মাল্টিসেন্সরি ডিজাইন স্টুডিও। আমরা অতিথিদের এমন এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে যাই যেখানে তারা স্পর্শ করেন, শোনেন, গন্ধ নেন এবং স্বাদ গ্রহণ করেন, তার সবকিছুকেই তাদের ইন্দ্রিয়ের সাথে গভীরভাবে যুক্ত করেন। and to present food in a way that perhaps they've never had before. এই আয়োজনে শুধু খাবার নয়, পরিবেশের প্রতিটি উপাদানই সমান গুরুত্বপূর্ণ। কখনো ধোঁয়াটে আবহে জেলিফিশ সালাদ পরিবেশন করা হয়, সাথে হেডফোনে সমুদ্রের গর্জন, যা স্বাদকে আরো গভীর করে তোলে। আবার ভেজামাটির গন্ধে মুহূর্তেই তৈরি হয় গহীন অরণ্যের অনুভূতি। It's a true journey, really, getting deep into the এটি সত্যি এক অসাধারণ যাত্রা। খাবারের উপাদান, এর টেক্সচার এবং গন্ধের সাথে আলো ও শব্দের মেলবন্ধন সত্যি অবিশ্বাস্য। the sense of taste and শুধুমাত্র পেট ভরে খাওয়া নয়, বরং এটি কিভাবে তৈরি হলো এবং কেন এই উপাদানগুলো একসাথে ব্যবহার করা হলো, এসব বিষয় নিয়ে অতিথিরা একে অপরের সাথে খোলামেলা আলোচনারও সুযোগ পান। কর্পোরেট ইভেন্ট হোক বা প্রাইভেট ডাইনিং, খাবারকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে কিচেন থিওরি। ভোজন রসিকদের উপহার দিচ্ছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।